হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা ত্রিপুরার ট্যাট 2 এবং এসটিটি সিলেবাসের বাংলা সাহিত্য থেকে জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে না দেখো তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নিতে পারো, এবং ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন হয়ে যাও, তাহলে সবগুলো ভিডিও তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। জীবনানন্দ দাশ, তার যে ছবিটি তোমরা দেখে নাও। তিনি 1899 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছেন এবং 22 অক্টোবর 1954 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশের ঢাকার যে বরিশাল গ্রামটি রয়েছে সেখানে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল মিলু। পিতার নাম ছিল সত্যানন্দ দাশগুপ্ত এবং মাতা ছিলেন কুসুম কুমারী দাস। এই কুসুম কুমারী দাসও কিন্তু একজন সাহিত্যিক ছিলেন। রবীন্দ্রোত্তর যুগের শ্রেষ্ঠ কবি হলেন জীবনানন্দ দাশ। তাহলে রবীন্দ্রোত্তর যুগের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? জীবনানন্দ দাশ। ঠিক আছে, এবার আমরা জীবনানন্দ দাশের যে কাব্যগ্রন্থগুলো রয়েছে সেগুলো দেখে নিই। তার যে প্রথম কাব্যগ্রন্থটি সেটি হলো ঝরাপালক। এটি ছিল তার প্রথম কাব্যগ্রন্থ। এটি 1927 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। তারপরে যে গ্রন্থটি রয়েছে সেটি হলো দুসুর পাণ্ডুলিপি, 1936 খ্রিস্টাব্দে রচিত হয়েছে। বনলতা সেন 1942 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। খুবই ইম্পর্টেন্ট এই বনলতা সেন, তার একটি বিখ্যাত কাব্য ছিল। মহাপৃথিবী 1944 খ্রিস্টাব্দে এটি রচিত হয়েছিল। সাতটি তারার তিমি 1948 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। রূপসী বাংলা 1957 খ্রিস্টাব্দে রচিত হয়েছে। তোমরা এটা দেখে নেবে, আমি এটা 1953-54 পেয়েছিলাম, আমার কাছে একটু ডাউট লাগছে, তারপর তোমরা দেখে নেবে। ঠিক আছে, বেলা অবেলা কালবেলা এই গ্রন্থটি রচিত হয়েছে 1961 খ্রিস্টাব্দে। সুদর্শনা এটি 1973 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা 1954 সালে রচিত হয়েছে। এবার আমরা জীবনানন্দ দাশের যে বিখ্যাত দুটি উপন্যাস ছিল সেগুলো আমরা দেখে নিই। মাল্যবান সতীর্থ, খুবই ইম্পর্টেন্ট, দেখে নেবে। তার যে কবিতা সেটি হলো 18 বছর আগের একদিন, খুবই যে বিখ্যাত কবিতাগুলো। পাখিরা, বাংলার মুখ আমি দেখিয়াছি, এগুলো আমরা পাঠ্য বই পড়েছিলাম, ক্লাস 9 বা 10-এ পড়েছিলাম আমরা এগুলো, বাংলার মুখ দেখিয়েছি কবিতাটা। ঠিক আছে, এবার আমরা জীবনানন্দ দাশের যে সম্পর্কে যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলো জেনে নেব। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমি অনেকগুলো ইনফরমেশান এই ভিডিওতে রেখেছি। ঠিক আছে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো এবং ভিডিওটিতে লাইক ও শেয়ার করতে পারো। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় বলেছেন। তারা আসতে পারে কে জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, কোশ্চেনটা দুই রকম আসতে পারে। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ হলো ঝরাপালক। আমরা এটা জানি, ঝরাপালক ছিল তার প্রথম কাব্যগ্রন্থ, 1927 খ্রিস্টাব্দে এটি রচিত হয়েছিল। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হলো বনলতা সেন, 1942 খ্রিস্টাব্দে এটি রচিত হয়েছে। খুবই ইম্পর্টেন্ট, তোমরা সবগুলো নোট ডাউন করো। আমি বলবো তোমরা সবগুলো নোট ডাউন করো, দেখবে তোমাদের খুবই হেল্পফুল হবে। আবার আসিব ফিরে এই দানশিরিটির তীরে এই বাংলায়, এই যে পংক্তিটি এটি জীবনানন্দ দাশেরই, ঠিক আছে, তার একটি কবিতার এই যে পংক্তিটি ছিল। জীবনানন্দ দাশকে বলা হয় প্রকৃতি প্রেমিক কবি। তার আসতে পারে কাকে প্রকৃতি প্রেমিক কবি বলা হয়? জীবনানন্দ দাশকে। নির্জনতার কবিও বলা হয় জীবনানন্দ দাশকে, মনে রাখবে কিন্তু। তাহলে প্রকৃতি কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবিও বলা হয়। খুবই ইম্পর্টেন্ট, জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবিও বলা হয়। বাংলা সাহিত্যে সুর রিয়ালিজম বা পরাবাস্তবতাবাদ এর প্রবর্তক হলেন জীবনানন্দ দাশ। তাহলে বাংলা সাহিত্যের সুর রিয়ালিজম বা পরাবাস্তববাদের প্রবর্তককে জীবনানন্দ দাশ। ঠিক আছে, তোমরা এই পয়েন্টগুলোকে ভালো করে নোট ডাউন করো। জীবনানন্দ দাশের কাব্যের মূল সুর হল প্রকৃতিপ্রীতি। বাংলা কাব্যের যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় জীবনানন্দ দাশকে। তাহলে আসতে পারে বাংলা কাব্যে কাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়? জীবনানন্দ দাশকে। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ ঋতু হলো হেমন্ত। তাহলে বলো জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ ঋতুর নাম কি? হেমন্ত। খুবই ইম্পর্টেন্ট। জীবনানন্দ দাশকে দুঃসরতার কবি এবং তিমির হননের কবিও বলা হয়। খুবই ইম্পর্টেন্ট এই যে পয়েন্টগুলো। তাহলে আমরা
জেনেছি দুশোরতার কবি এবং তিমির হননের কবি কাকে বলা হয়? জীবনানন্দ দাশকে। জীবনানন্দ দাশকে নিয়ে গবেষণা করেন ক্লিন্টন বি সিডনি। খুবই ইম্পর্টেন্ট। তাহলে জীবনানন্দ দাশকে নিয়ে কে গবেষণা করেছিলেন? ক্লিন্টন বি সিডনি। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময়। খুবই ইম্পর্টেন্ট উক্তিটি। এই উক্তিটি কার? উক্তিটি হলো জীবনানন্দ দাশের। কবি জীবনানন্দ দাশ পেশায় ছিলেন ইংরেজি সাহিত্যের অধ্যাপনা। তিনি ইংরেজি সাহিত্যের অধ্যাপনা করতেন পেশায়। জীবনানন্দ দাশের কবিতা বিষয়ক প্রবন্ধ হলো কবিতার কথা। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। অ্যাডাক অ্যালেন পো রচিত টু হেলেন কবিতা থেকে তিনি রচনা করেন বনলতা সেন। ঠিক আছে, এই যে অ্যাডাক অ্যালেনের যে টু হেলেন কবিতাটি রয়েছে সেটা থেকে তিনি বনলতা সেন কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন। বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে নির্জনতার কবি বলেছেন। তাহলে কে জীবনানন্দ দাশকে নির্জনতার কবি বলেছেন? বুদ্ধদেব বসু। অন্নদাশঙ্কর রায় জীবনানন্দ দাশকে শুদ্ধতম কবি বলেন। তাহলে কে জীবনানন্দ দাশকে শুদ্ধতম কবি বলেন? অন্নদাশঙ্কর রায়। খুব ইম্পর্টেন্ট। ধূসর পাণ্ডুলিপি কাব্যের বিখ্যাত কবিতা হলো, তাহলে আমার যে জীবনানন্দ দাশের যে কাব্যগ্রন্থগুলো রয়েছে তার যে মধ্যে যে ধূসর পাণ্ডুলিপি কাব্যটি রয়েছে তার কয়েকটি বিখ্যাত কবিতার নাম হলো বোধ, অবসরের গান, ক্যাম্পে। ক্যাম্পেটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা। আসতে পারে ক্যাম্পে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তখন অপশন থাকবে ধূসর পাণ্ডুলিপি, ঝরা পালক, মনরদা সেন, রূপসী বাংলা। তখন তোমরা আনসার করবে ধূসর পাণ্ডুলিপি। ঝরা পালক কাব্যের বিখ্যাত কবিতা হলো পিরামিড নীলিমা। খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে পিরামিড কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ঝরা পালক কাব্যগ্রন্থের অন্তর্গত। খুবই ইম্পর্টেন্ট। ছাতার মতো বড় পাতাটির নিচে হবে নিচে বসে আছে ভোরের দয়াল পাখি। ঠিক আছে, এই যে পংক্তিটি এটি রূপসী বাংলা কাব্যের থেকে নেওয়া হয়েছে। এটি মনে হয় যে আমাদের বাংলার মুখ আমরা দেখিয়াছি যে কবিতাটি ছিল সে কবিতার একটি পংক্তি এটি। পৃথিবীর গভীরতম অশোক এখন, এই পংক্তিটির সুচেতনা কাব্যের। তাহলে এমনও আসতে পারে পৃথিবীর গভীরতম অশোক হলো এখন। এই কথাটি কে বলেছেন? জীবনানন্দ দাশ তার যে সুচেতনা কবিতার মধ্যে বলেছিলেন। জীবনানন্দ দাশের মৃত্যুর পর প্রকাশিত হয় রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলা। ঠিক আছে, তাহলে রূপসী বাংলা বেলা অবেলা কালবেলা কাব্যটি তার মৃত্যুর পরেই প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, জীবনানন্দ দাশ কিন্তু মৃত্যুবরণ করেছিল 1954 খ্রিস্টাব্দে। জীবনানন্দ দাশের রিয়ালিস্টিক চিন্তাভাবনার প্রকাশ ঘটেছে ঘোড়া কবিতায়। তাহলে আসতে পারে রিয়ালিস্টিক চিন্তাভাবনার প্রকাশ ঘটেছিল কোন কবিতায়? ঘোড়া কবিতায়। আধুনিক জীবন চেতনার কবি হিসাবে পরিচিত ছিলেন জীবনানন্দ দাশ। তাহলে আধুনিক জীবন চেতনার কবি হিসাবে কে পরিচিত ছিলেন? জীবনানন্দ দাশ। ঠিক আছে, জীবনানন্দ দাশের রূপসী বাংলা স্বদেশপ্রীতি ও নিঃস্বর্গতার পরিচায়ক। তাহলে যে রূপসী বাংলা কাব্যটি রয়েছে এটি স্বদেশপ্রীতি এবং নিঃস্বর্গময়তার পরিচায়ক। তোমরা যদি লাইক করে না থাকো তাহলে অবশ্যই লাইক করবে। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতা পাঠ করে চিত্ররূপময় কবিতা বলেন ধূসর পাণ্ডুলিপিকে। অর্থাৎ জীবনানন্দ দাশের যে ধূসর পাণ্ডুলিপিটি রয়েছে সেটিকে পাঠ করে তিনি চিত্ররূপময় বলেছিলেন তার কবিতাগুলোকে। ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে, অবহেলা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে, ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে। এই পংক্তিটি জীবনানন্দ দাশের বোধ কবিতার। ঠিক আছে, পরীক্ষাতে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, বলতে পারে এটি পংক্তিটি কার, মানে উক্তিটি কার, তখন জীবনানন্দ দাশ লিখবে। আর যদি বলে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে তাহলে হবে বোধ কবিতা। বর্ষ আবহন জীবনানন্দ দাশের প্রথম কবিতা। তাহলে আসতে পারে জীবনানন্দ দাশের প্রথম কবিতা কোনটি? বর্ষ আবাহন। আলো পৃথিবী গ্রন্থের লেখক হলেন জীবনানন্দ দাশ।
পাখির নীড়ের মতো চোখ তুলে নাটারের বনলতা সেন। এই কথাটি বলেছেন জীবনানন্দ দাশ। ঠিক আছে, খুবই বিখ্যাত একটি উক্তি। জীবনানন্দ দাশের ঝোড়াপালক কাব্যের কবিতার সংখ্যা হলো 36টি। তাহলে আসতে পারে জীবনানন্দ দাশের ঝোড়াপালক কাব্যের কবিতার সংখ্যা কয়টি? 36টি। জীবনানন্দ দাশের লেখা দুটি উপন্যাস হলো মাল্যবান ও সতীর্থ। খুব ইম্পর্টেন্ট। জীবনানন্দ দাশকে বলা হয় বাংলা ভাষার শুদ্ধতম কবি। তাহলে কাকে বাংলা ভাষার শুদ্ধতম কবি বলা হয়? জীবনানন্দ দাশকে। রবীন্দ্রোত্তর যুগের শ্রেষ্ঠ প্রেমের কবিতা হলো বনলতা সেন। তাহলে আসতে পারে রবীন্দ্রোত্তর যুগের শ্রেষ্ঠ কবিতা কি? বনলতা সেন, অর্থাৎ রবীন্দ্রনাথের পরে মানে যে সবচেয়ে শ্রেষ্ঠ প্রেমের কবিতা ছিল বনলতা সেন। জীবনানন্দের সনেট ধর্মী অর্থাৎ চতুর্দশপদী কবিতাগুলি যে কাব্যগ্রন্থটি সেটি হলো রূপসী বাংলা। যে কাব্যগ্রন্থটি সেটি হলো চতুর্দশপদী কবিতাবলী বা সনেট ধর্মী। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।